আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম পররাষ্ট্রনীতি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আজকে আমাদের যে শিরোনাম সেটা হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি একটি দেশের বাহ্যিক নীতি। পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রসমূহের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখে। তো আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারবো? প্রিয় বিদ্যার্থীরা, আপনারা আজকের আলোচনা থেকে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলতে পারবেন, পররাষ্ট্রনীতির লক্ষ্য ও নীতিমালা বর্ণনা করতে পারবেন, পররাষ্ট্রনীতির নিয়ামক সমূহ ব্যাখ্যা করতে পারবেন। পররাষ্ট্রনীতি প্রত্যেকটা রাষ্ট্র পররাষ্ট্র নীতি গ্রহণ করে থাকে। আজকের যে বিশ্ব বাস্তবতা, সেই বাস্তবতায় কোন রাষ্ট্র এককভাবে চলতে পারে না। তাকে বিশ্বের অপর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হয়। নিরবিচ্ছিন্ন সম্পর্ক বজায় রাখার একমাত্র উপায় হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি কোন দেশের সেই অংশ যা ওই রাষ্ট্রের সীমানার বাইরে কাজ করে। প্রত্যেকটা রাষ্ট্রের তার দুটি উদ্দেশ্য থাকে, দুটি নীতিমালা থাকে। একটা আভ্যন্তরীণ নীতি, একটা হচ্ছে বাহ্যিক নীতি। আভ্যন্তরীণ নীতির দ্বারা কোন রাষ্ট্র তার অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অন্যান্য কাজ করে। পররাষ্ট্রনীতি হলো রাষ্ট্রের বাহ্যিক অংশ। কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের জনগণের সঙ্গে যে কর্ম পথ পরিক্রমা নির্দেশ করে, সেটাই হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির মাধ্যমে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সম্পর্কে যুক্ত হয়। আন্তর্জাতিক রাজনীতিতে পররাষ্ট্রনীতি অন্যতম আলোচ্য বিষয়। পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি রাষ্ট্রের মান মর্যাদা, তার প্রভাব বলয়, তার শক্তি সামর্থ্য, তার জাতীয় শক্তি সবকিছু প্রকাশ পায় পররাষ্ট্র নীতির মাধ্যমে। কোন রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে যেমন জলাঞ্জলি দিতে পারে না, তেমনি কোন রাষ্ট্র পররাষ্ট্র নীতি ব্যতীত চলতে পারে না। পররাষ্ট্র নীতির মাধ্যমে ওই রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি হয়। তো আমরা যেটা বলছি যে পররাষ্ট্রনীতি হচ্ছে একটা রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্ব বা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। এখানে বহির্বিশ্ব বা অন্য রাষ্ট্র, যে বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্র আছে, বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের সংগঠন আছে। এই সংগঠনগুলোর সঙ্গে রাষ্ট্রের আচরণ কেমন হবে, একটি রাষ্ট্রের আচরণ কেমন হবে, তার বহিঃপ্রকাশ ঘটে তার পররাষ্ট্রনীতির মাধ্যমে। পররাষ্ট্রনীতি
মাধ্যমে রাষ্ট্র তার বহি সীমানার বাইরে তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে, নিজেকে নিরাপদ রেখে এক অপর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। পররাষ্ট্রনীতির লক্ষ্য সমূহ: আত্মরক্ষা। আত্মরক্ষা, রাষ্ট্রের যে আত্মরক্ষা আমরা বলছি সেটা মূলত রাষ্ট্রের অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা এগুলো রক্ষা করা এবং বহিঃশত্রু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে আত্মরক্ষা। একটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতির মাধ্যমে বহির্বিশ্বে নিজের যেমন মান মর্যাদা বৃদ্ধি করে, তেমনি নিজেকে নিরাপদ রাখার জন্য বা আত্মরক্ষার জন্য তার পররাষ্ট্রনীতি অপরিহার্য। জাতীয় শক্তি সংরক্ষণ ও বৃদ্ধি। একটা জাতির জাতীয় শক্তি, আমরা গত ক্লাসে আলোচনা করছি জাতীয় শক্তি। জাতীয় শক্তি বিভিন্ন উপাদান থাকে: সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক। তো একটা জাতির সামগ্রিক যে শক্তি, সেই শক্তি হলো জাতীয় শক্তি। জাতীয় শক্তি বৃদ্ধি এবং জাতীয় শক্তিকে সংরক্ষণ করার জন্য পররাষ্ট্রনীতি অপরিহার্য। একটি জাতি পররাষ্ট্রনীতির মাধ্যমে যেমন অপর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে, সেই সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জাতীয় স্বার্থ এবং জাতীয় শক্তিকে সংরক্ষণ করে এবং জাতীয় শক্তিকে বৃদ্ধিও করে। জাতীয় মর্যাদা বৃদ্ধি। প্রত্যেকটা মানুষের যেমন মর্যাদার প্রয়োজন, তেমনি জাতীয়ভাবে রাষ্ট্রের মর্যাদা প্রয়োজন। শুধুমাত্র দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যেই একটি রাষ্ট্র স্থির নয়। আর বর্তমান যে আধুনিক রাষ্ট্র কাঠামো, সেইখানে জাতীয় মর্যাদা প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র তার জাতীয় মর্যাদা বৃদ্ধির জন্য সব সময় কাজ করে। জাতীয় মর্যাদা বৃদ্ধি করা সম্ভব হয় সুষ্ঠু সুন্দর পররাষ্ট্রনীতির মাধ্যমে। একটি জাতি তার আত্মমর্যাদাকে, তার মর্যাদাকে সমগ্র বিশ্বে তুলে ধরে পররাষ্ট্রনীতি। কারণ পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্রের বাহ্যিক নীতির বাহ্যিক অংশ, যার দ্বারা ওই রাষ্ট্রের পরিচয় ঘটে অপর রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান। ব্যক্তি জীবনে যেমন মানুষের শান্তি প্রয়োজন, তেমনি রাজনৈতিক বা রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনেও শান্তি প্রয়োজন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেমন শান্তি চায়, পৃথিবীর প্রত্যেকটা দেশ শান্তি চায়। শান্তিপূর্ণভাবে একজন আরেকজনের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সহ অবস্থান করে। পৃথিবীর রাষ্ট্রগুলোর যে কাঠামো, পৃথিবীর রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক পরিকাঠামো, পৃথিবীর রাষ্ট্রগুলোর যে রাজনৈতিক অবকাঠামো, সব কিছুতেই আকার ভেদে ভেদাভেদ আছে। এখানে ছোট বড় প্রত্যেকটা রাষ্ট্র শান্তিপূর্ণভাবে তার অবস্থান নিশ্চিত করতে চায়। পরিস্থিতির অন্যতম লক্ষ্য হলো শান্তি বজায় রেখে নিজ রাষ্ট্রকে উপস্থাপন করা। অর্থনৈতিক উন্নয়ন সাধন। পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন। বর্তমানে পররাষ্ট্রনীতি অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আমরা এখন একটি কথা প্রচলিত শুনতে পাই, অর্থনৈতিক কূটনীতি। তো অর্থনৈতিক কূটনীতিকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পররাষ্ট্রনীতি। সেই রাষ্ট্র যদি নিজের অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনের জন্য পররাষ্ট্রনীতি গ্রহণ না করে,
তাইলে ওই রাষ্ট্র দিন দিন পিছিয়ে যায়। অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য প্রত্যেকটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে স্থির করে। ধনী রাষ্ট্রগুলো যেমন তাদের পণ্য বিক্রি করার জন্য, অর্থনৈতিক আয় বৃদ্ধির জন্য দরকার, ঠিক তেমনি দরিদ্র রাষ্ট্রগুলো পররাষ্ট্রনীতি এমন ভাবে তৈরি করে যাতে ধনী রাষ্ট্র তার দেশে বিনিয়োগ করতে পারে, ধনী রাষ্ট্রের বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন। গতিশীলতা, পররাষ্ট্রনীতি সব সময় গতিশীল। প্রত্যেকটা দেশের রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক নেতৃত্বের বা সরকারের পরিবর্তন হয়। সরকারের পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির আদর্শিক জায়গার কোনো তেমন পরিবর্তন হবে। এই যে নিরবিচ্ছিন্ন পররাষ্ট্রনীতি ছেদ হয় না, সরকারের চেঞ্জ হলেও পররাষ্ট্রনীতি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। এটাই হলো পররাষ্ট্রনীতির গতিশীলতা। ধারাবাহিকতা, পররাষ্ট্রনীতি ধারাবাহিকভাবে চলে আসে। রাষ্ট্র অপর রাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে সেটা ধারাবাহিকভাবে চলে আসে। আদর্শগত দৃঢ়তা, পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য আদর্শগত দৃঢ়তা। প্রত্যেকটা দেশ তার নিজস্ব আদর্শ নিয়ে অবস্থান করছে। প্রত্যেকটা দেশে ছোট বড় ধনী দরিদ্র প্রত্যেকটা দেশের নিজস্ব আদর্শ আছে। সেই আদর্শকে সমুন্নত রেখে সেই আদর্শকে রাষ্ট্রীয় আদর্শকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রত্যেকটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। যার যেরূপ রাষ্ট্রীয় আদর্শ ঠিক সেই রূপ আদর্শকে বাস্তবায়ন করার জন্য ওই রাষ্ট্র ওই ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করে থাকে। পররাষ্ট্রনীতির নীতিমালা, কোন নীতিমালার আলোকে একটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে প্রয়োগ করে থাকে বা পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকে। স্বাধীন ও নিরপেক্ষ নীতি, পররাষ্ট্রনীতি প্রত্যেকটা দেশ এই জিনিসটা লক্ষ্য করে যে আমার পররাষ্ট্রনীতি যেন স্বাধীন ও নিরপেক্ষ থাকে। প্রত্যেকটা দেশ যেমন নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদা কাজ করছে, ঠিক তেমনি পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে যে অন্য শক্তি বা শক্তিশালী কোনো রাষ্ট্র আমার পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে না করে। আমি ছোট রাষ্ট্র বা আমি বড় রাষ্ট্র, কেন এভাবে কোনো রাষ্ট্রের দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ করে থাকে। সমমর্যাদার ভিত্তিতে, সমমর্যাদা, সবাই সমান মর্যাদা চায়। পৃথিবীর রাষ্ট্রগুলোর যে অবস্থান, কোনো কোনো রাষ্ট্র অনেক বড়, কোনো কোনো রাষ্ট্র অনেক ছোট, আবার শক্তির দিক দিয়ে অনেক বড় শক্তিশালী রাষ্ট্র আছে, আবার অনেক কম শক্তিশালী রাষ্ট্র আছে। তো প্রত্যেকটা রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে, যে আমি দুর্বল রাষ্ট্র এই জন্য আমার পররাষ্ট্রনীতি ভঙ্গুর হবে এরকম না। সবার বড় রাষ্ট্রের যেরকম মর্যাদা ছোট রাষ্ট্র ঠিক সেরকম সমান মর্যাদার ভিত্তি পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকে এবং সমমর্যাদার ভিত্তিতে এক রাষ্ট্র আট রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে থাকে। শান্তিপূর্ণ সহাবস্থান, যেটা বললাম শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তি কাম্য এবং কারোর দ্বারা ভীত না হয়, কারোর দ্বারা আক্রমণ করবে এরকম ভয় না থেকে শান্তি কোনো কাজ যেন শান্তিপূর্ণ উপায়ে হয় সেই অবস্থা বজায় রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়। বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি বিরোধ দ্বন্দ্ব এগুলো চলমান। এই চলমানতার মধ্যে
বিরোধের শেষ পর্যায়ে, বিরোধের শেষ হলো যুদ্ধের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। প্রত্যেকটা রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিরোধকে না জড়িয়ে শান্তিপূর্ণ, কারোর সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো যেন সমাধান হয় শান্তিপূর্ণ ভাবে, অস্ত্রের প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান হওয়া উচিত। বল প্রয়োগ না, বল প্রয়োগের মাধ্যমে কি যারা বলশালী বা শক্তিশালী সেই সমস্ত রাষ্ট্র ছোট রাষ্ট্রদের বল প্রয়োগ করে, এই ধরনের না করে প্রত্যেকটা রাষ্ট্র চায়, ছোট বড় প্রত্যেকটা রাষ্ট্র চাওয়া হলো কোন সমস্যার সমাধান হবে শান্তিপূর্ণ ভাবে। আদর্শ ভিত্তি, পররাষ্ট্রনীতির আরেকটাই হলো আদর্শ ভিত্তি। প্রত্যেকটা রাষ্ট্রের যে ছোট বড় প্রত্যেকটা রাষ্ট্রের আদর্শ আছে, সেই আদর্শকে কেন্দ্র করে তার পররাষ্ট্রনীতি পরিচালিত হয় বা পরিচালনা করা হয়। উন্নয়নের নীতি, ধনী রাষ্ট্রগুলো আরো উন্নয়ন চায় এবং যে সমস্ত অনুন্নত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রগুলো উন্নয়নের জন্য তার পররাষ্ট্রনীতিকে গ্রহণ করে থাকে। সহযোগিতা ও নিরাপত্তা নীতি, সহযোগিতা ছাড়া বর্তমান বিশ্বে কোন রাষ্ট্রই চলতে পারে না। ছোট হোক সে বড়ই হোক, সে শক্তিশালী হোক বা দুর্বল হোক, উন্নত হোক বা অনুন্নত হোক, প্রত্যেকটা রাষ্ট্রের সহযোগিতা দরকার অপর রাষ্ট্রের। রাষ্ট্রগতভাবে যদি এক রাষ্ট্র আরেক সহযোগিতা না করে, একটি রাষ্ট্রের পক্ষে বর্তমান বিশ্ব বাস্তবতায় টিকে থাকা বিপদ। তো রাষ্ট্রীয় নিরাপত্তা, মূল কথা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্র যেন নিরাপদ থাকে সেই নিরাপত্তা নিশ্চিত করা। এই সহযোগিতা এবং নিরাপত্তার প্রতি বাস্তবতা। অনামক্রমণ, আমরা দেখলাম যে নিরাপত্তা বা যৌথ নিরাপত্তায় ভাবা হয় যে কোন রাষ্ট্রকে যদি এক রাষ্ট্রকে যদি অপর রাষ্ট্র আক্রমণ করে, সেই আক্রমণকে বিশ্বের বাদবাকি রাষ্ট্রসমূহ নিজের প্রতি আক্রমণ হিসেবে সেই আক্রমণকে প্রতিহত করে, যার কারণে পৃথিবীতে শক্তির সাম্য অবস্থা বিরাজমান। এইখানে যে অনাক্রমণ, আমি কাউকে আক্রমণ করবো না, আমার রাষ্ট্র কোনো রাষ্ট্রকে আক্রমণ করবে না, অপর রাষ্ট্র আমার রাষ্ট্রকে আক্রমণ করবে না, এই নীতি গ্রহণ করা হয় প্রত্যেকটা দেশের পররাষ্ট্র নীতি। পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ, ভৌগোলিক সামরিক অবস্থান, কি কি কারণে কি কি ভাবে একটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রয়োগ করার সময় এবং প্রণয়ন করার সময় যে ধরনের নিয়ামকের দ্বারা প্রভাবিত হয় সেগুলো আমরা আলোচনা করছি। তার মধ্যে অন্যতম হলো ভৌগোলিক সামরিক অবস্থান। একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং সামরিক অবস্থান বা সামরিক দিক দিয়ে সে কতখানি শক্তিশালী বা এই দিক থেকে, এবং ভৌগোলিকগত অবস্থান যে কোথায় তার অবস্থান, যেটার সাথে ভূরাজনীতি অনেকাংশে ভূরাজনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে। ইতিহাস ঐতিহ্য, প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার, ইতিহাস এবং ঐতিহ্য দ্বারা ওই রাষ্ট্র বহির্বিশ্বে নিজের অবস্থানকে প্রমাণ করে। ইতিহাস এবং ঐতিহ্য ব্যতীত বা ইতিহাস ঐতিহ্যকে বিয়োগ করে কোন রাষ্ট্র তার মর্যাদা বৃদ্ধি করতে পারে। ইতিহাস এবং ঐতিহ্য পররাষ্ট্রনীতি নির্ধারণের অন্যতম নিয়ামক হিসাবে কাজ করে। অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ থাকতে পারে শিল্প সামর্থ্য,
প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, বিভিন্ন উৎস, অর্থনৈতিক উৎস। অর্থনৈতিকভাবে যে সমস্ত রাষ্ট্র শক্তিশালী তার পররাষ্ট্রনীতি একরকম হবে, আবার অর্থনৈতিকভাবে যে সমস্ত রাষ্ট্র অনুন্নত তার পররাষ্ট্রনীতি অন্যরূপ হবে। একটি রাষ্ট্র তার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, তার শিল্প উৎপাদন রপ্তানি করার জন্য, বা তার যে সম্পদ আছে সেই সম্পদ বা বিনিয়োগ করার জন্য শিল্প উন্নত দেশগুলো পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। অপরপক্ষে উন্নত রাষ্ট্রগুলো তাদের দেশে যাতে বিনিয়োগ করে সেই হিসাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। আমরা তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের লক্ষ্য থাকে যে বহির্বিশ্ব থেকে বিনিয়োগ আসবে, বিনিয়োগ আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, আমরা সেই হিসাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকি। রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা, রাজনীতি নিয়ন্ত্রিত হয় রাজনীতিবিদদের দ্বারা। প্রত্যেকটা দেশের রাজনৈতিক পরিবেশ আলাদা। উন্নত দেশগুলোর রাজনৈতিক পরিবেশ একরকম, আবার অনুন্নত দেশগুলোর রাজনৈতিক পরিবেশ অন্যরকম। এই আলাদা আলাদা রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতাও আলাদা আলাদা হবে। অনেক সময় দেখা যায় যে অনুন্নত বা তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতার দ্বারা সেই রাষ্ট্র পররাষ্ট্রনীতির দ্বারা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার সুন্দর সম্পর্ক গড়ে তুলছে। হয়তো তার সম্পদের অপতুলতা আছে, বাট রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতার কারণে সে ওই সম্পদের অপতুলতা থাকার পরেও তার অবস্থান বা রাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী। সরকারের দক্ষতা, ছোট বড়, উন্নত অনুন্নত, প্রত্যেকটা রাষ্ট্রের সরকারের দক্ষতার উপর নির্ভর করে তার পররাষ্ট্রনীতি। সরকার যদি দক্ষ হয় ছোট রাষ্ট্রের প্রভাব বহির্বিশ্বে লক্ষ্য করা যায়, আবার সরকার যদি অদক্ষ হয় বৃহৎ রাষ্ট্রের প্রভাব ক্ষুণ্ণ হয়। কূটনৈতিক কৌশল, শুধুমাত্র পররাষ্ট্রনীতি থাকলে চলবে না, কূটনীতি পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম উপায়। দক্ষ কলাকৌশলী কূটনীতির দ্বারা খুব সহজেই একটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করতে পারে। সামরিক শক্তি, আমরা যেটা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি শক্তির রাজনীতি, যার শক্তি আছে তার প্রভাব বেশি। তো সামরিক শক্তিতে যে সমস্ত রাষ্ট্র বলবান বা যে সমস্ত রাষ্ট্রের প্রচুর সামরিক শক্তি আছে তারাই কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করে তুলছে। তো সামরিক শক্তি হলো একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। জনমত, কোন সরকারেরই ক্ষমতা নেই জনমতকে দিতে পারে। জনমতকে উপেক্ষা করে এমন সরকার নেই। জনমতকে লক্ষ্য করে জনমতের বাস্তবায়ন ঘটিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। জনমতের বিপক্ষে গিয়ে কোন ধরনের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা কোন রাষ্ট্রের পক্ষেই সম্ভব হয় না। জাতীয় স্বার্থ ও মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং জাতীয় মূল্যবোধ সমুন্নত রাখা প্রত্যেকটা জাতি রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। কোন রাষ্ট্রই তার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে
তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে না। তাই জাতীয় স্বার্থকে লক্ষ্য রেখে এবং জাতীয় মূল্যবোধকে লক্ষ্য রেখে প্রত্যেকটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। পররাষ্ট্রনীতি কার্যকর করার উপায় কি, কিভাবে পররাষ্ট্রনীতি কার্যকর করা যায়? এটা হলো যে রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তান্ত্রিক এবং সামরিক। রাজনৈতিক ভাবে পররাষ্ট্রনীতি কার্যকর করা যায়। তো রাজনৈতিক মাধ্যমে একটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি কার্যকর। কোন রাষ্ট্র যদি বিশৃঙ্খল থাকে সেই রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। অর্থনৈতিক ভাবে শক্তিশালী রাষ্ট্রসমূহ তাদের পররাষ্ট্রনীতিকে গতিশীল করতে অর্থনীতিকে কাজে লাগে। আমরা অনেক সময় দেখি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর অর্থনৈতিক অবরোধ কায়েম করছে, শুল্ক বাড়িয়ে দিচ্ছে, শুল্ক কমিয়ে দিচ্ছে। এইগুলো এইভাবে অর্থনৈতিক ভাবে একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য কাজ করে। মনস্তাত্ত্বিক, প্রত্যেকটা রাষ্ট্র তার জনমতের যে প্রতিফলন, সেই প্রতিফলনটাই হলো মনস্তাত্ত্বিক উপায়। এই মনস্তাত্ত্বিক উপায়ে রাষ্ট্রসমূহ তার পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করার জন্য কাজে লাগে। সামরিক, এটা সরাসরি শক্তি প্রদর্শন, যে যার সামরিক শক্তি বেশি, যার সামরিক সক্ষমতা বেশি, সেই সমস্ত রাষ্ট্র তার সামরিক শক্তি দ্বারা পররাষ্ট্রনীতিকে কার্যকর করে। তৃতীয় বিশ্বের দেশগুলোর পররাষ্ট্রনীতির নির্ধারণে বাধা সমূহ, যে আন্তর্জাতিক রাজনীতিতে সকল ধরনের রাষ্ট্রের অবস্থান আছে এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে একটা রাষ্ট্র তার অবস্থানকে পরিষ্কার করে। তো তৃতীয় বিশ্বের উন্নত কৃষি নির্ভর, সামাজিকভাবে পিছিয়ে পড়া এই রাষ্ট্রগুলো বিভিন্ন কারণে, নিজেদের অবকাঠামোগত দুর্বলতার কারণে পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা করতে পারে। এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে পররাষ্ট্রনীতি নির্ধারণে কোন ধরনের বাধা আছে, বাধার সৃষ্টি হয়, সেগুলো আমরা আলোচনা করি। দুর্বল অর্থনৈতিক কাঠামো। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক অবস্থা, তার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে দুর্বল, যার কারণে দেশের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে যেমন নাগরিকদের চাহিদা গ্রহণ পূরণ করতে পারে না, ঠিক তেমনি তারা নিজের পররাষ্ট্রনীতিকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। দুর্বল সামরিক শক্তি। অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে শক্তিশালী সামরিক শক্তি অর্জন করা সম্ভব হয় না। যে সমস্ত রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী, যাদের অনেক বেশি সামরিক শক্তি আছে, যাদের অনেক বেশি অস্ত্র আছে, সে সমস্ত রাষ্ট্র অর্থনৈতিকভাবেও শক্তিশালী। ভৌগোলিক অবস্থা। ভৌগোলিক অবস্থান তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে আমরা যদি তৃতীয় বিশ্বের দেশগুলোর অবস্থান দেখি, আমরা দেখতে পাই যে আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকা এই অঞ্চলের দেশগুলো হচ্ছে দরিদ্র রাষ্ট্র বা তৃতীয় বিশ্বের রাষ্ট্র। এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অবস্থানগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক রাষ্ট্র আছে
যে যাদের হচ্ছে স্থল বৃষ্টি, ওদের কোনো সমুদ্র শক্তি নাই, সমুদ্রের যাতায়াতের উপায় নাই। তো যার কারণে তাদের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সমস্যা হয়, পরনির্ভরশীলতা। তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো সাধারণত উন্নত বা শক্তিশালী রাষ্ট্রের উপর নির্ভর করে, যার কারণে তাদের পররাষ্ট্রনীতি পরনির্ভরশীলতার উপর নির্ভরশীল। শক্তিশালী রাষ্ট্র তাদের মতন করে তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে বাধ্য করে, কারণ এখানে অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি সবকিছুই আছে প্রথম বিশ্বের ভাগ। যার কারণে তৃতীয় বিশ্ব রাষ্ট্রসমূহ তাদের পররাষ্ট্রনীতিতে পরনির্ভরশীলতা পর্যবেসিত হয়। জনসংখ্যা আদি, আমরা তৃতীয় বিশ্বের দিকে তাকালে দেখব যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো ক্ষুদ্র বা অনেক বড় আকারে হয়তো বড়, অর্থনৈতিকভাবে দুর্বল, বাট তাদের প্রত্যেকটা দেশেই জনসংখ্যা বেশি। অধিক জনসংখ্যার কারণে নিজেদের সঠিকভাবে উন্নয়ন করতে না পারার কারণে, জনসংখ্যা অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ব্যবস্থা করতে না পারার কারণে এই রাষ্ট্রগুলো সঠিকভাবে তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারে। জনসংখ্যা তাদের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম একটা প্রধান বাধা হিসাবে দেখা যায়। প্রযুক্তির অভাব, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর হাতে ওইভাবে পরিমাণে প্রযুক্তি না থাকার কারণে তারা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে সমস্যার সম্মুখীন হয়। দাতা গোষ্ঠীর প্রভাব, তৃতীয় বিশ্বের দেশগুলোতে দাতা গোষ্ঠীর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। আমরা আজকে বিশ্ব অর্থনীতির দিকে যদি তাকাই, দেখব বিশ্ব ব্যাংক, IMF, তারপরে ADB, এই যে তারপরে এই সমস্ত দাতা গোষ্ঠী তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে তাদের সাথে ঋণ প্রদান করে, তাদের সুবিধা মতন ঋণ প্রদান করে। যে দেশ ঋণ গ্রহণ করছে সেই দেশ তার মতন করে ঋণ পায় না। দাতা গোষ্ঠীগুলো তৃতীয় বিশ্বের রাষ্ট্রে পররাষ্ট্র নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দাতা গোষ্ঠীর প্রভাবিত হয়ে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। সরকারের দক্ষতা, সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকারের দক্ষতা ভাবে পরিলক্ষিত হয়। অদক্ষ সরকার, রাজনৈতিক স্টেবিলিটি না থাকার কারণে, অস্থিতিশীল অবস্থার কারণে সরকারগুলো স্থায়ী হয়, যার কারণে এই সমস্ত রাষ্ট্র সঠিকভাবে সঠিক পন্থায় তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না। কূটনৈতিক কৌশল, পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো কূটনীতি, এবং কূটনৈতিক কলাকৌশল যদি সুস্থ না হয়, দক্ষ না হয়, তাহলে আপনার সঠিকভাবে আপনার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা যায় না। তো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কূটনৈতিক কৌশলের অদক্ষতা পরিলক্ষিত হয়। জাতীয় স্বার্থ, মূল্যবোধ, প্রত্যেকটা জাতির নিজস্ব স্বার্থ এবং মূল্যবোধ থাকে। কোন জাতি তার স্বার্থ এবং মূল্যবোধ বিসর্জন দিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করতে চায়। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের জাতীয় স্বার্থ এবং মূল্যবোধকে যেমন ত্যাগ করতে পারে না, যে না পারার কারণে তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে বাধার সম্মুখীন। হয়তো বৃহৎ রাষ্ট্রগুলো যেভাবে বলছে সেভাবে জাতীয় মূল্যবোধ বা জাতীয় স্বার্থের সাথে সেইগুলো সাংঘর্ষিক হয়, যার কারণে তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে বাধার সম্মুখীন হয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ সময়, আমরা উন্নয়নশীল একটি রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি কি ধরনের নির্ধারক আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশ সংবিধানের 25-1 ধারায়
পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা আছে যে বাংলাদেশ বিশ্বের অপর রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে। বাংলাদেশ তো বিশ্বের অপর রাষ্ট্রগুলোর থেকে বিচ্ছিন্ন এবং আমাদের যেমন প্রয়োজন আছে বিশ্বের রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করার, তেমনি অন্যান্য রাষ্ট্র প্রয়োজন আমাদের যোগাযোগ রক্ষা করা। উভয়ের সাথে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের যে যোগাযোগের কৌশল, কোন কৌশলে আমরা এক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখবো, বাংলাদেশ সে সাথে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক কিসের ভিত্তিতে হবে সেইটাই নির্ধারণ করছে আমাদের পররাষ্ট্র। আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহের মধ্যে রয়েছে সকলের সাথে বন্ধুত্ব। আমাদের পররাষ্ট্রনীতির প্রথম কথাই হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তার পররাষ্ট্রনীতিকে কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করে। সহযোগিতার মনোভাব, ছোট বড় ধনী দরিদ্র সকল রাষ্ট্রকে সকল সময় সহযোগিতা এবং সহমর্মিতা মনোভাব দেখে চলতে হবে। আমরা বাংলাদেশ বা বাংলাদেশিরা সকলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সহযোগিতার মনোভাব রেখে পররাষ্ট্রনীতি প্রমাণ করি বা সম্পর্ক তৈরি করতে চাই। অভ্যন্তরীণ সমৃদ্ধি অর্জন, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র, অর্থনৈতিক আমাদের অভ্যন্তরীণ সমৃদ্ধি অর্জন প্রয়োজন। তো কি করলে, কিভাবে আমাদের পররাষ্ট্রনীতি গ্রহণ করলে উন্নত রাষ্ট্রসমূহ আমাদের দেশে বিনিয়োগ করবে, আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আয় বাড়বে, এইগুলো লক্ষ্য রেখে আমাদের অভ্যন্তরীণ চাহিদাকে লক্ষ্য রেখে বাংলাদেশ তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে। জোট নিরপেক্ষতা, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীতে দুটি ব্লকে বিভক্ত হয়েছে। একটি হলো পুঁজিবাদী এবং একটি হলো সমাজতান্ত্রিক। তখন ইউএসএসআর বা রাশিয়া, সোভিয়েত রাশিয়া, অপরপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই দুইটি রাষ্ট্রের মধ্যে বা দুইটি জোটের মধ্যে সবসময় একটা যুদ্ধের অবস্থা বিরাজ হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন পৃথিবী স্নায়ু যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পরপরই তখন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের সঙ্গে বাংলাদেশ যোগ দেয় এবং বাংলাদেশ আমেরিকা বা রাশিয়ার দিকে না দিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন যোগ দিয়েছিল। শান্তিপূর্ণ সহাবস্থান, বাংলাদেশ চায় সকল রাষ্ট্র সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস রেখে তার পররাষ্ট্রনীতি প্রয়োগ করবে। অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, কোন রাষ্ট্র আমার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, আমিও কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করব না। এটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য, যে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। মুসলিম বিশ্ব, বাংলাদেশের জনগণ বেশিরভাগই মুসলিম। আমরা একটা মুসলিম দেশ হিসাবে মুসলিম দেশগুলো বিশ্বের সঙ্গে, অন্যান্য মুসলিম দেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। ভৌগোলিক অবস্থান, আমাদের যে ভৌগোলিক অবস্থান যে আমরা তিন দিকে ইন্ডিয়া, এক অংশে সামান্য পরিমাণ মায়ানমার, আর এক অংশে সমুদ্র। এই অবস্থানগত কারণে আমরা আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম নিয়ামক হিসাবে কাজ করি। জনমত, জনমতকে উপেক্ষা করতে পারে না বাংলাদেশের, তার জনমতকে উপেক্ষা না করে জনমতের অনুসারে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। ইতিহাস এবং ঐতিহ্য, আমাদেরও ইতিহাস এবং ঐতিহ্য আছে এবং অনেক জাতির চেয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক রিচ। আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা সমুন্নত রেখে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকি। তো প্রিয় স্টুডেন্ট, আমার এই পররাষ্ট্রনীতির
সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাকে মেল করতে পারেন salam.jail@gmail.com। তো ধৈর্য সহকারে এই ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।